সুপ্রিয় শিক্ষার্থী, ভেক্টরের অ্যাসাইনমেন্টের পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগতম। লাস্ট ক্লাসে আমরা নদী নৌকার ম্যাথের একটা অ্যাসাইনমেন্ট দেখেছিলাম, অ্যাসাইনমেন্ট 1। তোমাদের মনে হয় 2 নাম্বারটা অ্যাসাইনমেন্ট একটু ইজি আছে, তো আমি 3 আর 4 এই দুইটা অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তো 3 নাম্বারে বলা ছিল, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চন ছিল এরকম: দুটি সমান ভেক্টর যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল, আচ্ছা, এদের লব্ধি যে কোনো একটির সমান, যে কোনো একটি ভেক্টরের সমান। কোশ্চেন হলো এদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তো এখানে তোমাদের কোশ্চেন হতে পারে যে এখানে স্যার তো কোনো মান দেওয়া হয় নাই, তা মান ছাড়া অঙ্ক আমরা কীভাবে করতে পারি? দেখো, আমাকে এখানে চিন্তা করতে হবে যদি সমান ভেক্টর যে কোনো হইতে পারে। তুমি চাইলে পি ভেক্টর চিন্তা করতে পারো, কিউ ভেক্টর, এ ভেক্টর, যে কোনো দুটা সমান ভেক্টর তুমি চিন্তা করতে পারো। ওই দুটা সমান ভেক্টর যদি কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল, তো ধরে নিলাম কোনো একটা বিন্দুতে এটা যদি পি ভেক্টর ক্রিয়াশীল হয়, এদিকেও তোমার একটা ভেক্টর হবে পি ভেক্টর, কারণ আমি সমান ভেক্টর বলে দিছিলাম। সমান ভেক্টর একটা যদি পি ভেক্টর হয়, আরেকটাও হবে তোমার কত ভেক্টর? পি ভেক্টর। আমি ধরে নিলাম এদের মধ্যবর্তী কোণ হলো আলফা, আমাকে এই আলফাটা নির্ণয় করতে হবে। তাহলে কোশ্চেন হলো তাদের লব্ধিটা কত? বলা ছিল এদের লব্ধি যে কোনো একটি সমান, দুইটাই তো পি, তাহলে লব্ধিটাও পি হবে। কথা কি বুঝতে পারছো? আমি বলছি লব্ধি যে কোনো একটা ভেক্টরের সমান, তাহলে যে কোনো ভেক্টর বলতে এখানে আসি তো পি ভেক্টর, তাহলে পি ভেক্টরের সমান হবে, মানে লব্ধিটাও কত হবে এই জায়গায়? লব্ধিটাও হবে পি ভেক্টর। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। এখন আমি আবার বলতেছি, একটু খেয়াল করো। দুটি সমান ভেক্টর যে কোনো একটা বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধি যে কোনো একটি সমান, তাহলে এদের মধ্যবর্তী কোণটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমি এখন ধরি পি সমান ভেক্টর দ্বয় আলফা কোণে ক্রিয়াশীল, পি সমান ভেক্টর দ্বয় আলফা কোণে ক্রিয়াশীল। সুতরাং লব্ধিটা কত হবে? লব্ধিটাও কত হবে? পি। আচ্ছা, তাহলে আমরা লব্ধির একটা সূত্র জানি। লব্ধি সূত্র ছিল এরকম: আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আচ্ছা, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস আমরা চিন্তা করি, তাহলে এখানে আমার পিটাও হবে পি, কিউটাও হবে পি, লব্ধি যে আর আছে সেই আরটাও হবে কত? পি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লব্ধি পি ইকুয়ালস টু রুট ওভার ভেক্টর দুটো হলো একটা পি ভেক্টর, মানে তাহলে পি স্কোয়ার, ওইটাও পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কজ আলফা। এই যে এই সূত্র ফেলাই দিলাম, যেহেতু আমি লব্ধিটা ধরছি কত? পি, কারণ প্রশ্নে বলা ছিল লব্ধিটাও পি এর সমান। এখন আমার এখান থেকে আলফাটা খুঁজে বের করতে হবে, আলফা অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো আলফা অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাকে আগে স্কোয়ারটাকে সরাইতে, এই রুটটাকে সরাইতে হবে। তাহলে স্কোয়ার করে দিই, তো স্কোয়ার কত আসবে? পি স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। দেখো, এই পি স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে কত আসবে? 2p স্কোয়ার। তাহলে আমি বা লিখতে পারি পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ আলফা। আচ্ছা, ভালো কথা। তাহলে এক কাজ করো, এইখান থেকে আমি 2p স্কোয়ারটাকে এই পাশে আনি, তাহলে আমার আসতেছে কত? এক ওই জায়গায় পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার কজ আলফা। তাহলে দেখো, পি স্কোয়ার থেকে মাইনাস পি স্কোয়ার চলে গেলে, মাইনাস 2p স্কোয়ার থাকলে একটা মাইনাস পি স্কোয়ার থাকে। তো চিত্র আর লাগবে না, এটা বোঝানোর জন্য রাখছিলাম। তাহলে পি স্কোয়ার মাইনাস যদি 2p স্কোয়ার করি, তাহলে আসবে কত?
বা মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার কজ আলফা। আমার যেহেতু আলফাটা বের করতে হবে, এই পার্টটাকে আমি একটু আগে লিখি, এটাকে পরে লিখি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো বা 2p স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার। 2p স্কোয়ার কজ আলফা ইকুয়ালস টু মাইনাস পি স্কোয়ার। দেখো পি স্কোয়ার কাটা দিতে কত লিখতে পারি, 2 কজ আলফা ইকুয়ালস টু -1। উভয় পক্ষ থেকে আমরা পি স্কোয়ার বাদ দিলাম, তাহলে আমি লিখতে পারি জায়গায় কজ আলফা ইকুয়ালস টু -1/2। তাহলে আলফা ইকুয়ালস টু কত আসবে, কজ ইনভার্স -1/2। কজ ইনভার্স -1/2 মানে কত, 120 ডিগ্রি। এটাই ছিল তোমার আনসার, যে আমার এখানে ভেক্টরগুলার মান সমান সমান ভেক্টর মান এবং লব্ধিটাও সেই একই ভেক্টর পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি লব্ধির সূত্রে অ্যাপ্লাই করি, তাহলে লব্ধির সূত্র কি ছিল, আর ইকুয়ালস টু √p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তাহলে আমার আর এই তো এখানে পি, তাহলে আরেক জায়গায় পি লিখলাম, পি এর জায়গায় পি আছে, কিউর জায়গায় পি, 2pq কিউর জায়গায় পি কজ আলফা থেকে গেল। এরপর সিম্পলভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনটা করা হলো। কীভাবে আবার এটা অ্যানালাইসিস করে দেখো, পি স্কোয়ার আর পি স্কোয়ার যোগ করলে কত হবে, 2p স্কোয়ার, এটা হবে 2p স্কোয়ার কজ আলফা। তাহলে এখানে পি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসলাম, পি স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার কজ আলফা। তাহলে পি স্কোয়ার থেকে মাইনাস 2p স্কোয়ার গেলে কত থাকে, মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 2p স্কোয়ার কজ আলফা। এটাকে আমি একটু আগে লিখলাম, মাইনাস পি স্কোয়ারকে পরে লিখলাম। আমার যেহেতু আলফা বের করতে হবে, আলফাটাকে এই পাশে রাখার চেষ্টা করলাম। তাহলে দেখো উভয় পক্ষ থেকে পি স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে থাকে কত, 2 cos alpha equals to -1, দ্যাট মিনস cos alpha equals to -1/2, সুতরাং আলফা ইকুয়ালস টু cos ইনভার্স -1/2, দ্যাট মিনস আলফাটা হবে 120 ডিগ্রি। এটা ছিল তোমার 3 নম্বর অ্যাসাইনমেন্টের আনসার। এরপর আমি 4 নম্বর অ্যাসাইনমেন্ট আনসারটা দেখাচ্ছি তোমাদের, একটু খেয়াল করো। এটা মুছে দিলাম। আচ্ছা, 4 নম্বরটা ছিল এরকম যে ধরো এ ভেক্টর ইকুয়ালস টু 2i মাইনাস 3j মাইনাস 5k একটা ভেক্টর। আচ্ছা, ও বি ভেক্টরটা কত ছিল, ও বি ভেক্টর ইকুয়ালস টু 6i মাইনাস mj মাইনাস 15k ছিল। তাহলে আমার কোশ্চেনটা হলো, এই যে এখানে একটা ধ্রুবক দেওয়া আছে, এখানে ধ্রুবকটা হলো স্মল এম, ধ্রুবকটা কত, স্মল এম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এম এর মান কত হলে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় সমান্তরাল, ভেক্টর দ্বয় সমান্তরাল হবে। কোশ্চেনটা এরকমই ছিল, সমান্তরাল হবে। এম এর মানটা কত, এই যে এই আননোন একটা ধ্রুবক আছে জায়গায় এম, সেই এম এর মানটা আমাকে নির্ণয় করতে হবে। এখন আমার বলছে ভেক্টর দ্বয় সমান্তরাল, তো মনে রাখবা যখন দেখবা যে দুইটা ভেক্টর সমান্তরাল হয় তখন ওই দুইটা ভেক্টরের ক্রস গুণন 0। তাহলে ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে আমি বুঝে নিব যে এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল কত হবে, 0। এটা তোমাদের শর্তই ছিল বা সূত্রই বলা ছিল যে দুইটা ভেক্টর সমান্তরাল, অর্থ হলো ওই দুইটা ভেক্টরের ক্রস গুণফল এমন কত আসবে, জায়গায় 0 আসবে। তাহলে এক কাজ করব, আমি এই জায়গায় এই এ ভেক্টর আর বি ভেক্টর এই দুটোকে ক্রস গুণন দিব। ক্রস গুণন দেওয়ার পরে শর্ত মতে যা আসবে, যে ভেক্টরটা আসবে সেক্ষেত্রে কত লিখবো, আমরা এখানে 0 লিখব। তাহলে আমরা এই ক্রস গুণনটা করে ফেলি। আশা করি সবাই ক্রস গুণনটা ইতিমধ্যে শিখে গেছো। ক্রস গুণন দিচ্ছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে হবে কত, আই, পরে কত হবে জে, পরে কত হবে জায়গায় কে। এখন দেখো এই জায়গায় আয়ের সহগ কত আছে, দেখো আয়ের সহগ 2 -3 -5, তাহলে আয়ের সহগ দিলাম 2, জে এর সহগ -3, কে এর সহগ কত -5। এবার সব বি এর সহগ, বি ভেক্টরের ক্ষেত্রে আয়ের সহগ কত 6, জে এর সহগ কত -m, কে এর সহগ -15, তাহলে আমরা লিখতে পারি 6 -m মাইনাস কত লিখতে পারি জায়গায় 15। আচ্ছা, তা এখন আমরা কাজ করি, প্রথমে আই ক্যাপ নিয়ে কাজ করব। যখন আমরা আই ক্যাপ নিব তখন আই এর এই কলামটা বাদ যাবে, তাহলে গুণ হবে কার সাথে কার, -3 × -15, তো -3 আর -15 গুণ দিলে কত আসবে 45। পর সূত্রে একটা অটোমেটিক মাইনাস দিলাম, দিয়ে রাখলাম, এরপরে গুণটা দেবো এই যে এইভাবে, দেখো তো -5 আর -m, -5 আর -m গুণ দিলে +5m হয়।
তাহলে সেই প্লাস 5m-টাই আমরা লিখে দিলাম। আচ্ছা ঠিক আছে, গেল এই গুণটা গেল। তারপরে আয়েরটা নিয়ে কাজ করলাম, এবার জেডটা নিয়ে কাজ করব। যখন জেডটা নিয়ে কাজ করবো তখন মাইনাস জে দিতে হবে এই জায়গায়, মাইনাস জে দিলাম, তাহলে এটা বাদ যাবে, মাইনাসের যদি বাদ যায় তাহলে 2 × -15, 2 × -15 কত আসবে -30, সূত্রে অটোমেটিক মাইনাস, এবার -5 আর 6 গুণ দিলে হবে কত -30, আর এই মাইনাসে আর মাইনাসে কত যাবে +30 হয়ে যাবে। তাহলে আমার আয়ের সহগ গেল। এরপর আসো কে সহগ নিয়ে কাজ করব, তাহলে প্লাস কে, যখন আমরা কে নিব তখন কে তাহলে কে এটা বাদ, কে যদি বাদ দেয় তাহলে 2 × -m, তাহলে কত আসবে এটা -2m, সূত্রে অটোমেটিক চয়েস মাইনাস দিতে হবে, আর -3 আর 6 3 6 কত আসবে 18, -এ +18। এটাই ছিল তোমার ডট গুণন, সরি ক্রস গুণন। এখন এখানে দেখো -30 আর +30 কাটাকাটি, তাহলে এটা যে থাকতেছে না, তাহলে আলটিমেটলি থাকতেছে কত i ক্যাপ 445 মাইনাস কত 5m প্লাস কে থাকবে অনলি কে ক্যাপ, এটা কত আছে -2m প্লাস কত 18। আচ্ছা, তো এইটুকু ছিল তোমার a ক্রস b এর i j k। কিন্তু আমাদের যেহেতু বলছে ভেক্টর দ্বয় পরস্পর কি সমান্তরাল, তাহলে শর্ত মতো আমি লিখতে পারবো a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়ালস টু 0। তো এইটুকু তোমরা তুলে নাও, কিভাবে ক্রস গুণনটা করলাম সেটা আবার একটু চেক করে দেখে নাও। আচ্ছা, তাহলে এখন আমি শর্ত মতে কি লিখবো, যেহেতু ভেক্টর দ্বয় সমান্তরাল, যেহেতু ভেক্টর দ্বয় সমান্তরাল, যেহেতু ভেক্টর দ্বয় সমান্তরাল, তাহলে আমরা চেক করতে পারি এইভাবে। সুতরাং a ভেক্টর ক্রস b ভেক্টর ইকুয়ালস টু 0। তাহলে a ভেক্টর ক্রস b ভেক্টর মানে আমরা এটা পাইছিলাম, তাহলে এটা লিখি আমরা। সুতরাং i ক্যাপ ইন্টু কত 45 মাইনাস কত 5m প্লাস k ইন্টু -2m প্লাস 18 ইকুয়ালস টু 0। এখন দেখো এই পাশে কি আছে, এই পাশে আছে ভেক্টর, এই একটা ভেক্টরের মান শূন্য, মান না ভেক্টরটাই শূন্য। তাহলে শূন্য ভেক্টর কাকে বলে, যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। আর শূন্য ভেক্টর লিখতে হয় কিভাবে, এখানে শূন্য দ্বারা শূন্য কিন্তু একটা ভেক্টর লেখা হয় কিভাবে জানো, যেহেতু এই পাশে আমার ভেক্টর আছে, এই পাশে আমাকে ভেক্টর চিন্তা করতে হবে। তাহলে এই পাশে যদি আমি ভেক্টর চিন্তা করতে চাই তাহলে আমি লিখতে হবে 0i প্লাস 0k ক্যাপ চিন্তা করতে পারি। তার মানে এইভাবে সমীকৃত করতে হবে, এটাকে বলে সমীকৃত করা। সমীকৃত করার অর্থ হলো একটা সহগের সাথে আরেকটা সহগ সমান করা। তো এখানে i এর সহগ কত দেখো 45 মাইনাস 5m, আর এখানে যেহেতু 0 আছে তার মানে চিন্তা করতে পারি এখানে 0i ও আছে, তাহলে এখানে i এর সহগ কত আসবে এই জায়গায় দেখো একটু খেয়াল করে 0 হবে। তাহলে আমি সহগ সমীকৃত করে পাই, তো আমি লিখতে পারি সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তাহলে এটার সহগ কত এই জায়গায় আছে দেখো 45 মাইনাস 5m ইকুয়ালস টু 0। আর যদি আমি কে এর সহগটা সমীকৃত করি, এখানে কে এর সামথিং কিছু একটা আছে, কিন্তু যদি শূন্য তাহলে কে এর ওই পাশে কত থাকবে এই জায়গায় 0। তাহলে আমি লিখতে পারি এই জায়গায় হয় -2m প্লাস 18 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি ইজিলি অ্যানোমেন্টটা বের করতে পারি। তাহলে কত 45 ইকুয়ালস টু 5m, সুতরাং m ইকুয়ালস টু 5 নং 45, 45 ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 9। আচ্ছা, আর বাকিটা যদি চিন্তা করি বা কত আসবে 2m ইকুয়ালস টু 18, সুতরাং m ইকুয়ালস টু 9। অর্থাৎ আমি বুঝতে পারলাম যে m এর মান যদি 9 হয় তাহলে ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল 0 আসবে। আর ভেক্টর দ্বয়ের ক্রস গুণফল 0 আসার অর্থ হলো ভেক্টর দ্বয় কি পরস্পর সমান্তরাল। আশা করি অঙ্কটা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। তবে অনেক সময় দেখবা ঠিক এই অঙ্কটাই যদি এমসিকিউতে চলে আসে, এমসিকিউতে করতে গেলে কি এত বড় অঙ্ক করা সম্ভব না, সময়ের সাপেক্ষ। তুমি চাইলে এই অঙ্কটা শর্টকাটও করতে পারো। শর্টকাটটা কি একটু দেখে নিই আমরা। তো এটা আমি মুছে দিলাম, আশা করি সবাই এটা তুলতে পারছো। বা আমার ভেক্টর দুটো কীরকম ছিল একটু খেয়াল করি আমরা। এ ভেক্টর ইকুয়ালস টু ছিল 2i মাইনাস 3j মাইনাস 5k। আচ্ছা, আর বি ভেক্টর কত ছিল, বি ভেক্টর ছিল 6i মাইনাস mj মাইনাস কত 15k। যেহেতু বলছে যে m এর মান কত হলে,
এম এর মান কত হলে ভেক্টরদ্বয় সমান্তরাল, ভেক্টরদ্বয় সমান্তরাল, তার মানে বুঝলাম যে ক্রস গুণফল 0 হবে। আচ্ছা, ক্রস গুণন 0 করে আমরা একটু আগে দেখলাম কিভাবে এম এর মানটা বের করলাম, কিন্তু এইরকম নিয়মে তুমি যদি এমসিকিউ করতে যাও বিশাল সময় লাগবে। তো এই এমসিকিউটা আমরা শর্টকাটে কীভাবে করি একটু দেখো, খেয়াল করো। যেহেতু সমান্তরাল আমার কথা হবে, দেখো এই আয়ের সহগ এই আয়ের সহগ এদের অনুপাত, জের সহগ জের সহগের অনুপাত, কে এর সহগ কে এর সহগের অনুপাত সমান হবে। অর্থাৎ আমরা এটা লিখতে পারি এইভাবে, এখানে যে আয়ের সহগ কত 2, আয়ের সহগ কত এখানে 6, 2/6 ইকুয়াল টু এখানে জের সহগ কত, এখানে জের সহগ হলো -3, এখানে জের সহগ কত এই জায়গায় আসতেছে -m সমান সমান এখানে কে এর সহগ কত -5 অথবা এখানে কে এর সহগ কত -15 সমান ধরবা। এখন এখান থেকে তুমি যে কোনো দুটো রাশি নিয়ে কাজ করো, দেখবে অ্যামাউন্টটা চলে আসবে খুব 2 সেকেন্ডের ভিতরে বা 10 সেকেন্ডে তুমি ইজিলি করতে পারবা, 2 লাইনের শেষ অঙ্কটা। এটা করবা এমসিকিউর জন্য। তাহলে আমি লিখতে পারি, ধরো আমি এই দুটো নিয়ে কাজ করতে যাচ্ছি, এই দুটো নিয়ে কাজ করতে যাচ্ছি, অর্থাৎ আমি লিখতে পারি 2/6 ইকুয়ালস টু 3/m মাইনাস মাইনাস কাটা দিয়ে দিলাম, তাহলে আর গুণ করে দাও। তো সুতরাং আমি লিখতে পারি 2m ইকুয়ালস টু 18, সুতরাং m ইকুয়ালস টু 9। এই যে চলে আসছে। তো তোমার মন চাইলো তুমি এটা নিবা না, তোমার মন চাইলো 3/m -5/-15 নিবা, নাও তাও মান সেম আসবে। দেখো এই জায়গায় -3/-m সমান সমান -5/- তাহলে মাইনাস মাইনাস কাটা, সব মাইনাস মাইনাস কাটা যাবে, আর গুণ করো, গুণ করলে কত আসবে 5m ইকুয়ালস টু 45, সুতরাং m ইকুয়ালস টু 9, 15কে 5 দিয়ে ভাগ করলে 9। এই যে দেখছো, হ্যাঁ। তাহলে এইটুকু করবা তোমার এমসিকিউর জন্য ইজিলি, তোমার শর্টকাটেই যে এম এর মানটা কত হলে ভেক্টরদের সমান্তরাল, এত বড় করে করা লাগবে না, তুমি শর্ট করে করতে পারো যে আয়ের সহগের অনুপাত, জের সহগের অনুপাত, কে এর সহগের অনুপাত সবসময় কি থাকবে সেম থাকবে। ওই সেম থেকে আমরা চাইলে বের করে নিয়ে আসতে পারি অজানা বা ধ্রুবক যে এমটা আছে সেই এম এর মানটা। তো তোমরা এই পদ্ধতিটা মনে রাখো, এই পদ্ধতিতেও এমসিকিউতে আমরা আনসার করতে পারবো। তো আশা করি সবাই আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটা বুঝতে পেরেছ। তোমাদের মনে হয় 3 নম্বর এবং 4 নম্বর একটু প্রবলেম হচ্ছিল, তাই আমি ভাবলাম এই 3 এবং 4 দুটো ক্লাস নিয়ে রাখি। তো এই পর্যন্তই, ভালো থাকো, আজকে এই পর্যন্তই থাক। আমি নেক্সট ক্লাসে তোমাদের কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট মানে ভেক্টরের লাস্ট টপিক নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।